এসবি অনলাইন একাডেমিতে সকলকে স্বাগতম। আমি সুমন আছি তোমাদের সাথে। ছোট্ট বন্ধুরা, আজকে আমরা পঞ্চম শ্রেণীর ৯৫ পৃষ্ঠার মধ্যে যে অঙ্কগুলো রয়েছে এগুলোকে সবচেয়ে সহজ নিয়মে কিভাবে করে সমাধান করা যায় এই বিষয়টি শিখব। চলো তাহলে শুরু করা যাক। বন্ধুরা, আমরা যদি ৯৫ পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, এখানে শুরুতেই ১ নম্বরে বলা হয়েছে নিচের ভগ্নাংশ ও দশমিক ভগ্নাংশগুলোকে শতকরা প্রতীক ব্যবহার করে প্রকাশ করো। আচ্ছা, আমরা যদি প্রশ্নটিকে আবারও একটু বোঝার চেষ্টা করি, এখানে বলা হয়েছে নিচের ভগ্নাংশ ও দশমিক ভগ্নাংশগুলোকে শতকরা প্রতীক ব্যবহার করে প্রকাশ করো। অর্থাৎ এই নিচে যে ভগ্নাংশগুলো আমরা দেখতে পাচ্ছি, যেমন দেখো ১ নম্বরে বলা হয়েছে ১০০/২৪, তাই না? এটি কিন্তু একটি ভগ্নাংশ। ২ নম্বরে বলা হয়েছে ০.৫৪, এটিও কিন্তু একটি ভগ্নাংশ। এই ভগ্নাংশগুলোকে বলা হয় হচ্ছে দশমিক ভগ্নাংশ। ঠিক আছে, তাহলে এই ভগ্নাংশগুলোকে আমাদের শতকরা প্রতীক ব্যবহার করে প্রকাশ করতে বলা হয়েছে। এখন আমাদের বোঝার বিষয় হচ্ছে শতকরা কি, তাই না? আচ্ছা, শতকরা হচ্ছে ১০০ ভাগের কত ভাগ। শতকরা মানে হচ্ছে ১০০ ভাগের কত ভাগ। যেমন দেখো ১ নম্বর অঙ্কটি যদি আমরা লক্ষ্য করি, হ্যাঁ, এটি কিন্তু খুবই সহজ একটি অঙ্ক। তোমরা একবার যদি মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো, আমার মনে হয় খুব সহজেই বুঝতে পারবে। যেমন ১ নম্বরে বলা হয়েছে ১০০/২৪, নিচে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ১০০, উপরে রয়েছে ২৪, অর্থাৎ এটিকে কিন্তু বলা হয় ১০০/২৪, মানে ১০০ ভাগের ২৪ ভাগ। যখন কোনো ভগ্নাংশের নিচে আমরা ১০০ পাবো, তখন কিন্তু উপরের এই সংখ্যাটি দেখে আমরা বুঝতে পারি যে এটি শতকরা কত পার্সেন্ট। যেমন দেখো এখানে ১০০ রয়েছে, ১০০ যেহেতু রয়েছে, তার মানে উপরের সংখ্যাটিকে আমরা এবারে লক্ষ্য করব। উপরে রয়েছে কত? উপরে রয়েছে ২৪, তাই না? তার মানে এটিকে আমরা বলতে পারি হচ্ছে কি ২৪%, মানে শতকরা আমরা বলতে পারি ২৪%। কত সহজ দেখো। আচ্ছা দেখো, এখানে যে অঙ্কগুলো রয়েছে এগুলোকে যদি আমরা একটু সমাধান করার চেষ্টা করি। বন্ধুরা, যদি আমরা ১ নম্বর অঙ্কটি লক্ষ্য করি, দেখো এখানে ১ নম্বরে বলা হয়েছে ১০০/২৪। এটি দ্বারা আমরা কি বুঝতে পারি? এটি দ্বারা আমরা বুঝতে পারি ১০০ ভাগের ২৪ ভাগ। দেখো একটু আগে আমি তোমাদেরকে বলেছি শতকরা মানে হচ্ছে ১০০ ভাগের কত ভাগ, তাই না? তাহলে আমরা এই সমস্ত ভগ্নাংশগুলোর ক্ষেত্রে আমরা লক্ষ্য করব যে নিচে ১০০ রয়েছে কিনা। যদি ১০০ থাকে তাহলে কিন্তু এখানে আমাদের আর কোনো কাজ করতে হবে না। হ্যাঁ, আমরা উপরের সংখ্যাটি দেখেই বুঝতে পারবো যে এটি শতকরা কত পার্সেন্ট। যেমন দেখো এখানে ১০০ রয়েছে, তার মানে উপরে যেহেতু ২৪ রয়েছে, এই ২৪কে দেখেই কিন্তু আমরা বুঝতে পারি কি যে এটি হচ্ছে ২৪%, মানে শতকরা ২৪। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? আমরা একটু সমান সমান দিয়ে লিখতে পারি হচ্ছে ২৪%। ঠিক আছে, দেখো আমাদের কিন্তু উত্তরটি বের করা হয়ে গেল। কত সহজে আমরা এই উত্তরটিকে বের করে ফেললাম। এখন বিষয় হচ্ছে যদি এখানে ১০০ না থাকতো তাহলে আমরা কিভাবে করে এটিকে নির্ণয় করতাম। যদি ১০০ না থাকে তাহলে যে কোনোভাবেই কিন্তু আমাদের এই নিচে ১০০ বানাতে হবে। ঠিক আছে, যখন আমরা নিচে ১০০ বানাতে পারবো তখন এই উপরের সংখ্যাটি দেখে কিন্তু আমরা বুঝতে পারবো যে এটি কত পার্সেন্ট হলো, তাই না? আচ্ছা, এই বিষয়টি তোমরা আরও সুন্দরভাবে বুঝতে পারবে যখন আমরা এখান থেকে বাকি অঙ্কগুলোকে সমাধান করব। যেমন দেখো আমরা যদি ২ নম্বর অঙ্কটি লক্ষ্য করি, এখানে ২ নম্বরে বলা হয়েছে ০.৫৪। এই যে ভগ্নাংশটি আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে দশমিক ভগ্নাংশ। আর যখন কোনো দশমিক ভগ্নাংশ দেওয়া থাকবে তখন আমরা কি করব? আমরা তখন এটিকে একটি প্রকৃত ভগ্নাংশ, মানে এই ভগ্নাংশের মতো আমরা তৈরি করব। ঠিক আছে, অর্থাৎ উপরে নিচে সাজাবো। ঠিক আছে, আমরা কি করব? দেখো আমরা শুরুতে একটি সমান চিহ্ন দিব। দেখো আমরা এখানে শুরুতেই একটি সমান চিহ্ন দিব। এরপরে এই দশমিক ভগ্নাংশকে প্রকৃত ভগ্নাংশে সাজানোর কিন্তু একটি নিয়ম আছে। দেখো এই নিয়মটিও কিন্তু একদম সহজ নিয়ম। আমরা এইরকম একটি দাগ দিব। ঠিক আছে, দাগ দিয়ে এই যে দশমিকটা আমরা দেখতে পাচ্ছি, দেখো এই দশমিকের জন্য নিচে আমরা প্রথমে একটি ১ দিব। ঠিক আছে, আমাদের সবসময় মনে রাখতে হবে যে দশমিকের জন্য আমরা নিচে একটি ১ দেব। এরপর আমরা লক্ষ্য করব যে দশমিকের ডান পাশে মোট কতটি অঙ্ক রয়েছে। যেমন দেখো এই একটি অঙ্ক, এই একটি অঙ্ক, তাহলে মোট অঙ্ক রয়েছে কতটি? একটি, দুইটি। অর্থাৎ এই দশমিকের ডান পাশে যে কয়টি অঙ্ক থাকবে আমরা সেই কয়টি শূন্য এখানে লিখে দেব। যেহেতু এখানে ২টি অঙ্ক রয়েছে যার কারণে কিন্তু আমরা এখানে ২টি শূন্য লিখে দেবো, একটি শূন্য, ২টি শূন্য। আচ্ছা দেখো আমাদের নিচের কাজ শেষ। তাহলে আমরা এখানে পাচ্ছি হচ্ছে কত? আমরা কিন্তু এখানে পেয়ে গেছি ১০০, তাই না? আচ্ছা, এইবারে উপরের সংখ্যাটিকে আমরা কিভাবে নির্ণয় করব? এটি কিন্তু আরও সহজ। দেখো আমরা এবারে লক্ষ্য করব যে এইখানে এই দশমিক ছাড়া কত রয়েছে। হ্যাঁ দেখো এই দশমিকটাকে যদি আমরা এবার উঠিয়ে দিই তাহলে এখানে মোট যে সংখ্যাটি আমরা পাই সেটি হচ্ছে কত? ০.৫৪। অর্থাৎ এই যে আগের শূন্যটি আমরা দেখতে পাচ্ছি, এই আগের শূন্যের কিন্তু কোনো দাম নেই, তাই না? কারণ আমরা জানি যে কোনো সংখ্যার শুরুতে যদি শূন্য থাকে সেই শূন্যের কিন্তু কোনো দাম থাকে না। আচ্ছা তাহলে বাকি রইল কি? ৫৪। তাহলে এই ৫৪টাকেই কিন্তু আমরা উপরে
লিখে দেবো, এখানে আমরা লিখে দেবো 54। দেখো তাহলে এখন হয়ে গেল 100 এর 54 মানে 100 ভাগের 54 ভাগ। নিচে যেহেতু আমরা 100 পেয়ে গেছি, তার মানে কিন্তু এখন আমরা বুঝতেই পারি যে এটি শতকরা কত পার্সেন্ট। আমরা কিন্তু এই উপরের সংখ্যাটি দেখেই বুঝতে পারছি যে উপরে যেহেতু 54 রয়েছে, তার মানে কিন্তু আমরা বুঝতে পারি যে এটি শতকরা 54%। অর্থাৎ আমরা এখানে কি করতে পারি, আমরা একটি সমান চিহ্ন দিয়ে লিখতে পারি হচ্ছে 54%। অর্থাৎ এটিই কিন্তু আমাদের উত্তর। দেখো এটিকেও কত সহজে আমরা সমাধান করে ফেললাম। এবার একই রকমভাবে যদি 3 নম্বর অঙ্কটিকে লক্ষ্য করি, এখানে 3 নম্বরে বলা হয়েছে 50-এর 21, অর্থাৎ 50 ভাগের 21 ভাগ। আচ্ছা দেখো এটি তো আমরা দেখতে পাচ্ছি একটি প্রকৃত ভগ্নাংশ দেয়াই রয়েছে। এখন আমরা কি করব, আমরা জানি যে শতকরা নির্ণয়ের জন্য কিন্তু নিচে আমাদের 100 বানাতে হয়, তাই না? আমরা এখানে দেখতে পাচ্ছি রয়েছে 50, তাহলে এই 50টাকে কিন্তু আমাদের এবারে 100 বানাতে হবে। আমরা 100 কীভাবে করে বানাবো, দেখো আমরা দেখব যে 50-এর সঙ্গে কতকে গুণ করলে 100 হয়। আমরা কি জানি, আমরা জানি 50-এর সঙ্গে যদি আমরা 2কে গুণ করি তাহলে কিন্তু 50 দুগুণও 100 হয়ে যাবে, তাই না? কত সহজ দেখো। তাহলে আমরা কি করব, শুরুতে আমরা একটি সমান চিহ্ন দেব। এরপরে এই নিচে যেহেতু 50 রয়েছে, আমরা এই 50-এর সঙ্গে আমরা গুণ করব কত, আমরা গুণ করব কিন্তু 2কে, কারণ আমাদের নিচে কিন্তু 100 বানাতে হবে, তাই না? 50-এর সঙ্গে 2কে গুণ করলেই কিন্তু আমরা নিচে পেয়ে যাচ্ছি 100। এবার উপরে রয়েছে কত, উপরে রয়েছে 21। এখন এই 50-এর সঙ্গে যেহেতু 2কে গুণ করেছি, যার কারণে এই উপরের সংখ্যার সঙ্গেও কিন্তু আমাদের 2কেই গুণ করতে হবে। অর্থাৎ এই নিচের সংখ্যার সঙ্গে আমরা যাকে গুণ করব, উপরের সংখ্যার সঙ্গেও কিন্তু আমরা ঠিক একই সংখ্যাকেই গুণ করব। যেহেতু ওর সঙ্গে আমরা 2কে গুণ করেছি, যার কারণে 21-এর সঙ্গেও আমরা গুণ করব কাকে, 2কে গুণ করব। ঠিক আছে, আচ্ছা আমাদের এতটুকুর কাজ শেষ। এবার নিচের লাইনে এসে একটি সমান চিহ্ন দিলাম। এবার দেখো একটি দাগ দিলাম আমরা। এখন 50 এবং 2কে গুণ করলে হয় 50 দুগুণ 100, তাই না? আমরা নিচে পাচ্ছি হচ্ছে 100, আমরা 100 লিখে দিলাম। এবার উপরে রয়েছে 21 গুণ 2, তাহলে 21-এর সঙ্গে 2কে গুণ করলে কত হয়, আমরা জানি 21 দুগুণ 42, তাই না? দেখো একটু আলাদা জায়গায় তো যদি আমরা গুণ করে দেখি, 21 এবং 2কে যদি আমরা গুণ করে দেখি, দেখো 2 দ্বারা 1কে গুণ করলে হয় 2 1 2 লিখে দিলাম 2। এবারে 2 দ্বারা 2কে গুণ করলে হয় 2 দুগুণ 4, আমরা লিখে দিলাম 4। তাহলে মোট হয়ে গেল 42, তাই না? আমরা উপরে লিখে দেব 42। তাহলে এইখানে আমরা পাচ্ছি কত, 100 ভাগের 42 ভাগ। তাহলে নিচে যেহেতু আমরা 100 পেয়ে গেছি, তার মানে আমরা কি বুঝতে পারি, আমরা এই উপরের সংখ্যা অর্থাৎ এই 42 দেখেই কিন্তু আমরা বুঝতে পারি যে এটি হচ্ছে কি 42%, তাই না? তাহলে আমরা এবারে কি করব, একটি সমান চিহ্ন দিয়ে আমরা লিখে দেবো হচ্ছে 42%। দেখো কত সহজ আমরা এই প্রত্যেকটি অঙ্ককে সমাধান করে ফেললাম। এবার একই রকমভাবে বাকি অঙ্কগুলোকে যদি আমরা একটু সমাধান করার চেষ্টা করি, দেখো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এখানে 4 নম্বরে বলা হয়েছে 0.3। এই যে ভগ্নাংশটি আমরা দেখতে পাচ্ছি, এটিকে কি বলা হয়, হ্যাঁ তোমরা ঠিকই ধরেছো, এটিকে বলা হয় দশমিক ভগ্নাংশ, তাই না? তাহলে এই দশমিক ভগ্নাংশকে আমাদের প্রথমে কি করতে হবে, উপরে নিচে সাজাতে হবে, অর্থাৎ প্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে হবে, তাই না? আমরা কিভাবে করে প্রকৃত ভগ্নাংশ বানাবো, আমরা একটি সমান চিহ্ন দিব, এরপরে কি করব, একটি দাগ দেবে এরকম, তাই না? এবারে আমরা লক্ষ্য করব এইখানে যে দশমিক রয়েছে, দেখো এই দশমিকের জন্য আমরা কি করব, নিচে একটি 1 দিব, তাই না? আমরা জানি দশমিকের জন্য কিন্তু নিচে একটি 1 দিতে হয়, আমরা একটি 1 দিলাম। এরপর আমরা দেখব যে দশমিকের ডান পাশে মোট কতটি অঙ্ক রয়েছে। দেখো দশমিকের ডান পাশে অর্থাৎ এই পাশে কিন্তু আমরা একটি অঙ্ক দেখতে পাচ্ছি, তাই না? 3 মানে কি একটি অঙ্ক, তাহলে যেহেতু একটি অঙ্ক রয়েছে যার কারণে কিন্তু আমরা এখানে একটি শূন্য দেব, কারণ আমরা জানি দশমিকের এই পাশে ডান পাশে যে কয়টি অঙ্ক থাকে আমরা কিন্তু এখানে সেই কয়টি শূন্য দেই। আচ্ছা যেহেতু একটি অঙ্ক রয়েছে আমরা এখানে একটি শূন্য দিলাম। এবারে আমাদের কিন্তু নিচের কাজ শেষ। এবারে আমরা উপরে কিভাবে উপরের সংখ্যাটিকে নির্ণয় করব, আমরা এবারে মনে মনে ধরে নেব যে এই দশমিকটা নেই। তাহলে এইখানে দশমিক ছাড়া এখানে উপরে যে সংখ্যাটি আমরা পাই সেই সংখ্যাটিকে কিন্তু উপরে লিখে দেব। এখানে আমরা পাই হচ্ছে 0.3। আমরা জানি যে কোনো সংখ্যার শুরুতে যদি শূন্য থাকে তাহলে এই শূন্যের কোনো দাম থাকে না, তাই না? তাহলে কিন্তু আমরা এটিকে শুধুমাত্র বলতে পারি 3। এই 0.3কে কিন্তু আমরা বলতে পারি শুধুমাত্র 3। তাহলে এই 3কেই কিন্তু আমরা উপরে লিখে দেবো, এখানে লিখে দেবো আমরা 3। তাহলে হয়ে গেল 10-এর 3। এখন নিচে যেহেতু আমরা 10 পাচ্ছি, আমরা কি জানি, আমরা জানি শতকরা নির্ণয়ের জন্য আমাদের এই নিচে কিন্তু 100 বানাতে হয়, তাই না? এখন এই 10কে আমাদের 100 বানাতে হবে। আমরা কিভাবে করে 100 বানাতে পারি, আমরা দেখব যে 10-এর সঙ্গে কতকে গুণ করলে
100 হয়। আমরা কি জানি? আমরা জানি 10-এর সঙ্গে যদি আরও 10কে আমরা গুণ করি তাহলে কিন্তু হয়ে যাবে 10 10-এ 100, তাই না? আমরা যদি 10-এর ঘরে নামতে পারি 10 একে 10, 10 দুগুণে 20, 3 10-এ 30, 4 10-এ 40, 5 10-এ 50, 6 10-এ 60, 7 10-এ 70, তারপর হচ্ছে কি 8 10-এ 80, 9 10-এ 90, 10 10-এ 100, অর্থাৎ এই 10-এর সঙ্গে আরও 10কে গুণ করলে হয় 10 10-এ 100। দেখো কত সহজ, তাই না? আমরা কী করবো এবারে? নিচে একটি সমান চিহ্ন দিব। এরপরে এই যে নিচের 10 আমরা দেখতে পাচ্ছি, দেখো, হ্যাঁ, আমরা নিচে দেখতে পাচ্ছি 10, উপরে দেখতে পাচ্ছি 3। তাহলে এই 10-এর সঙ্গে আমরা এবার গুণ করবো কাকে? 10-এর সঙ্গে গুণ করবো আরও 10কে, কারণ আমাদের 100 বানাতে হবে, তাই না? আমরা এই 10-এর সঙ্গে গুণ করবো আরও 10কে, আমরা নিচে লিখে দিলাম গুণ 10। এখন এই নিচের সংখ্যার সঙ্গে যেহেতু আমরা 10কে গুণ করেছি, তার মানে উপরের সংখ্যার সঙ্গেও কিন্তু আমাদের 10কেই গুণ করতে হবে, অর্থাৎ একই সংখ্যাকেই গুণ করতে হবে, তাই না? আচ্ছা, আমরা এবারে কী করবো? এখানেও গুণ করে দেবো কত? 10। আচ্ছা, এবারে দেখো আমরা নিচে আরও একটি সমান চিহ্ন দিলাম। এখন আমরা এভাবে আরও একটি দাগ দিলাম। এখন দেখো এই 10-এর সঙ্গে নিচের 10কে যদি আমরা গুণ করি তাহলে কত হয়? দেখো 10 এবং এই 10, এই দুটি 10কে যদি আমরা গুণ করি তাহলে হয়ে যায় 10 10-এ 100, তাই না? আমরা পাবো হচ্ছে 10 10-এ 100। আমরা নিচে লিখে দিলাম 100। এবং উপরে আমাদের বলা হয়েছে কি 3 গুণ 10, অর্থাৎ 3-এর সঙ্গে 10কে গুণ করলে হয় কত? আমরা জানি 3 10-এ, হ্যাঁ, 3 10-এ 30, তাই না? আমরা এই উপরে লিখে দেব 30। আচ্ছা, এখন দেখো আমরা কিন্তু নিচে 100 পেয়ে গেছি। আর নিচে যখন 100 পেয়ে যাই তখন কিন্তু উপরের সংখ্যাটি দেখে আমরা বুঝতে পারি যে এটি শতকরা কত পার্সেন্ট, তাই না? আচ্ছা, আমরা উপরে দেখতে পাচ্ছি কত? 30। তার মানে কিন্তু আমরা বলতে পারি কি এটি শতকরা 30%, তাই না? অর্থাৎ এইখানে আমরা কি করতে পারি? এবারে কিন্তু আমরা দেখো আমরা একটু সমান চিহ্ন দিয়ে আমরা লিখতে পারি হচ্ছে 30%। আমরা লিখতে পারি 30%। এটি হচ্ছে কি আমাদের উত্তর। এবার একই রকমভাবে যদি আমরা 5 নম্বর অঙ্কটি লক্ষ্য করি, দেখো এখানে 5 নম্বরে আমরা দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে 20-এর 23। এই দেখো এখানে কিন্তু আমরা একটি উপরের নিচে আমরা সংখ্যা দেখতে পাচ্ছি, তাই না? তাহলে এখানে কিন্তু আমাদের আর ঝামেলার তেমন কিছু নেই। আমরা দেখতে পাচ্ছি 20-এর 23। এখন নিচে যেহেতু আমরা 20 দেখতে পাচ্ছি, এই 20কে আমাদের কী করতে হবে? 20কে কিন্তু আমাদের 100 বানাতে হবে, তাই না? আচ্ছা, তাহলে আমরা কী করবো? আমরা শুরুতে একটু সমান চিহ্ন দিব। একটি সমান চিহ্ন দিয়ে এখন আমরা এরকম একটি দাগ দিয়ে আমরা শুরুতেই লক্ষ্য করব যে 20-এর সঙ্গে কতকে গুণ করলে 100 হয়, তাই না? আচ্ছা, আমরা 20-এর সঙ্গে আমরা একটু চাইলে কিন্তু গুণ করে করে দেখতে পারি। হ্যাঁ, আমরা একটু যদি দেখি 20-এর সঙ্গে, দেখো যদি আমরা প্রথমে কিন্তু অনুমান করে গুণ করবো, আমাদের যে সংখ্যা দ্বারা গুণ করতে ইচ্ছে হবে আমরা কিন্তু সেই সংখ্যা দিয়ে গুণ করতে পারি। আমরা প্রথমে ধরো 4 দিয়ে গুণ করে দেখি। হ্যাঁ, দেখো 4 এবং 0কে গুণ করলে হয় 4 0 0, 4 এবং 2কে গুণ করলে হয় 4 2 8, অর্থাৎ আমরা পাচ্ছি কিন্তু 80। আমাদের আরও কিন্তু অনেক বড় সংখ্যা দরকার, আমাদের বানাতে হবে কত? 100 বানাতে হবে। তাহলে 4 দ্বারা গুণ করে যেহেতু 80 পাই, তার মানে এবার আমরা যদি 5 দ্বারা গুণ করে দেখি কত হয়। দেখো আমরা যদি এবারে 20কে 5 দ্বারা গুণ করে দেখি কত হয়। 5 এবং 0কে গুণ করলে হয় 5 0 গুণে 0, 5 এবং 2কে গুণ করলে হয় 5 2 গুণ 10। দেখো এখানে কিন্তু আমরা 100 পেয়ে গেছি। তাহলে 20-এর সঙ্গে কতকে গুণ করে আমরা 100 পাচ্ছি? 5কে গুণ করে কিন্তু 100 পাচ্ছি, তাই না? তাহলে আমরা কি করব? এর নিচে রয়েছে 20, এই 20-এর সঙ্গে আমরা গুণ করব হচ্ছে কাকে? 5কে, তাই না? কারণ আমরা 20-এর সঙ্গে 5কে গুণ করলে পাবো হচ্ছে 100। এবং উপরে রয়েছে কত? উপরে রয়েছে 23। দেখো এখানে আমরা 23 একই রকমভাবে লিখে দিলাম। এবারে এই নিচের সংখ্যার সঙ্গে যেহেতু আমরা 5কে গুণ করেছি, তার মানে উপরের সংখ্যার সঙ্গেও কিন্তু আমাদের 5কেই গুণ করতে হবে, তাই না? আমরা এখানে কি করব? গুণ লিখে দেব 5। আচ্ছা, আমাদের এই লাইনের কাজ শেষ। এবার আমরা নিচের লাইনে একটি সমান চিহ্ন দিয়ে আমরা এরকম আরও একটি দাগ দিলাম। এবারে দেখো নিচে বলা হয়েছে 20 গুণ 5, অর্থাৎ 20-এর সঙ্গে যদি আমরা 5কে গুণ করি, আমরা তো আগেই গুণ করেছি, তাই না? আমরা 20-এর সঙ্গে 5কে গুণ করে পেয়েছি 5 20-এ 100। তাহলে 5 20-এ যেহেতু 100 হয়, আমরা নিচে লিখে দিলাম হচ্ছে 100। দেখো আমরা এখানে লিখে দিলাম 100। এবং উপরে আমাদের বলা হয়েছে 23 গুণ 5, অর্থাৎ এবার আমাদের 23-এর সঙ্গে কিন্তু 5কে গুণ করতে হবে, তাই না? আচ্ছা, দেখো আমরা যদি একটু গুণ করি, 23-এর সঙ্গে যদি আমরা 5কে গুণ করি, প্রথমে 5 এবং 3কে গুণ করলে হয় 5 15। এই 15 5কে লিখলাম আমরা এইখানে, হাতে থাকে কিন্তু আমাদের এবারে 1। এবারে দেখো 5-এর সঙ্গে 2কে গুণ করলে হয় 5 2 10, 10-এর সঙ্গে হাতে ছিল কিন্তু আমাদের 1, তাহলে 10 এবং এই হাতের 1 মিলে হয়ে যায় 11, তাই না? তাহলে আমরা এখানে মোট পাচ্ছি কত? মোট পাচ্ছি 115। তাহলে এই 115কে কিন্তু আমরা উপরে লিখে দেবো, আমরা এখানে লিখে দেবো 115। এবারে দেখো আমরা নিচে যেহেতু 100 পেয়ে গেছি, আমরা পাচ্ছি হচ্ছে 100-এর 115, তাই না? নিচে যেহেতু 100 পেয়ে গেছি, তার মানে এই উপরের সংখ্যাটি দেখেই কিন্তু আমরা বুঝতে পারি যে এটি হচ্ছে 115%, তাই না? আমাদের উত্তর কিন্তু 115%। আমরা এখানে একটু সমান চিহ্ন দিয়ে লিখতে পারি হচ্ছে 115%।
পার্সেন্ট। এটি হচ্ছে কি আমাদের উত্তর। আমরা উত্তর দিয়ে কিন্তু এটিকেই লিখে দেব। আশা করি সকলে তোমরা বুঝতে পেরেছো। এবারে যদি আমরা 6 নম্বর অঙ্কটি লক্ষ্য করি, দেখো এখানে আমরা 6 নম্বরে দেখতে পাচ্ছি বলা হয়েছে 0.03। তাহলে এই যে ভগ্নাংশটি আমরা দেখতে পাচ্ছি এটিকে কি ভগ্নাংশ বলা হয়? হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, এটি হচ্ছে দশমিক ভগ্নাংশ। এখন এই দশমিক ভগ্নাংশকে আমরা কি করব? আমরা ঠিক আগের অঙ্কগুলোর মতোই শুরুতে কিন্তু এটিকে আমরা উপরে নিচে সাজাবো, তাই না? অর্থাৎ প্রকৃত ভগ্নাংশে রূপান্তর করব। তাহলে আমরা কি করতে পারি? আমরা শুরুতে একটি সমান চিহ্ন দিতে পারি। একটি সমান চিহ্ন দিয়ে আমরা একটি দাগ দেবো এরকম। এরপরে আমরা কি করব? আমরা এই যে দশমিক দেখতে পাচ্ছি, এই দশমিকের জন্য নিচে প্রথমে একটি 1 দিব, কারণ আমরা জানি দশমিকের জন্য একটি 1 দিতে হয়। আমরা একটি 1 দিলাম। এরপরে লক্ষ্য করব যে দশমিকের ডান পাশে মোট কতটি অঙ্ক রয়েছে। দেখো এখানে একটি অঙ্ক রয়েছে, দুইটি অঙ্ক রয়েছে, তাই না? এখানে মোট কিন্তু দুটি অঙ্ক রয়েছে। যেহেতু দুটি অঙ্ক, যার কারণে কিন্তু আমরা এখানে দুটি শূন্য দেব। দুটি অঙ্কের জন্য দুটি শূন্য দেব। তাহলে আমাদের কিন্তু নিচের লাইনের কাজ করা হয়ে গেল। এবারে উপরের সংখ্যাটা আমরা কিভাবে নির্ণয় করব? আমরা এবারে এই যে দশমিকটি দেখতে পাচ্ছি, আমরা মনে মনে ধরে নেব যে এই দশমিকটা আর এখানে নেই। তাহলে দেখো এই দশমিকটি যদি উঠিয়ে দিই, তাহলে এখানে মোট আমরা পাচ্ছি কি? আমরা পাচ্ছি 003। এই দেখো আমরা কিন্তু শুরুতে দুটি শূন্য দেখতে পাচ্ছি, তাই না? এবং আমরা জানি যে যে কোনো সংখ্যার আগে যদি শূন্য থাকে তাহলে সেই শূন্যগুলোর কিন্তু কোনো দাম থাকে না। তার মানে এই সংখ্যাগুলো আমরা যেহেতু এই সংখ্যার শুরুতে দুটি শূন্য দেখতে পাচ্ছি, যার কারণে কিন্তু আমরা বলতে পারি যে এই দুটি শূন্যর কোনো দাম নেই। তাহলে এখানে বাকি রইল কত? বাকি রইল কিন্তু শুধুমাত্র 3। তাহলে কিন্তু আমরা এই 003কে বলতে পারি শুধুমাত্র 3, তাই না? তাহলে এই 3কে কিন্তু আমরা উপরে লিখে দিতে পারি। আচ্ছা দেখো আমরা কিন্তু এখানে নিচে পেয়ে গেছি হচ্ছে 100 এবং উপরে পাচ্ছি 3। তাহলে এটিকে আমরা বলতে পারি হচ্ছে 100/3 মানে 100/3। যেহেতু নিচে আমরা 100 পেয়ে গেছি, তার মানে কিন্তু আমাদের এখানে পার্সেন্টেজ মানে শতকরা বের করা হয়ে গেছে, তাই না? কারণ উপরে যেহেতু আমরা 3 দেখতে পাচ্ছি, তাহলে আমরা বলতে পারি কি? আমরা বলতে পারি এটি হচ্ছে শতকরা 3%। আমাদের উত্তর কিন্তু 3%, তাই না? আমরা এখানে একটু সমান চিহ্ন দিয়ে লিখতে পারি হচ্ছে 3%। দেখো আমরা কত সহজে এখানে প্রত্যেকটি অঙ্ককে সমাধান করে ফেললাম। আশা করি এখানে প্রত্যেকটি অঙ্ক তোমরা খুবই সহজে এবং খুবই মজায় শিখতে পেরেছো। বন্ধুরা এবারে চলো আমরা আবারও বইয়ের কাছে ফিরে যাই। আমরা যদি এবারে আরেকটু নিচে অর্থাৎ 2 নম্বর অঙ্কটি লক্ষ্য করি, এখানে 2 নম্বরে বলা হয়েছে কোনো বিদ্যালয়ের 5ম শ্রেণীর মোট 30 জন শিক্ষার্থীর মধ্যে 12 জন ছাত্রী। মোট শিক্ষার্থীর শতকরা কতজন ছাত্রী? আচ্ছা আমরা যদি এই প্রশ্নটিকে আবারও একটু বোঝার চেষ্টা করি, দেখো এখানে বলা হয়েছে কোনো বিদ্যালয়ের 5ম শ্রেণীর মোট 30 জন শিক্ষার্থীর মধ্যে, অর্থাৎ মোট শিক্ষার্থী রয়েছে কিন্তু 30 জন, তাই না? এই 30 জন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী হচ্ছে 12 জন। আচ্ছা তাহলে এবার আমাদের বের করতে বলা হয়েছে কি? আমাদের বলা হয়েছে মোট শিক্ষার্থীর শতকরা কতজন ছাত্রী। আচ্ছা এই যে শতকরা শব্দটি আমরা দেখতে পাচ্ছি, এই শতকরা দ্বারা কি বোঝানো হয়? শতকরা দ্বারা কিন্তু বোঝানো হয় 100 জনের মধ্যে কতজন ছাত্রী, ঠিক আছে? আচ্ছা শতকরা মানেই হচ্ছে যে 100 জনের মধ্যে কতজন। হ্যাঁ আচ্ছা আমরা এখানে দেখতে পাচ্ছি যে মোট শিক্ষার্থী রয়েছে কিন্তু 30 জন, তাই না? এখন এই 30 জনের মধ্যে ছাত্রী রয়েছে 12 জন। 30 জনের মধ্যে যদি 12 জন ছাত্রী থাকে, তাহলে 100 জনের মধ্যে কতজন ছাত্রী সেটি কিন্তু আমাদের বের করতে হবে। সেটি বের করা মানেই কিন্তু শতকরা কতজন ছাত্রী সেটিকেই বের করা হবে, তাই না? আচ্ছা তাহলে আমরা এই অঙ্কটিকে কিভাবে করে সমাধান করতে পারি? যেহেতু এটি কথার অঙ্ক, আমরা কিন্তু এটিকে কথার অঙ্কের মাধ্যমেই সমাধান করব। এবং এই সমস্ত অঙ্কগুলোর ক্ষেত্রে অনেক সময় কিন্তু আমরা গুলিয়ে ফেলি যে আমরা কিভাবে করে এটিকে শুরু করব, অর্থাৎ কিভাবে করে এটিকে সাজাবো। দেখো এটি সাজানোর কিন্তু খুবই সহজ এবং খুবই মজার একটি টেকনিক আজকে আমরা শিখব, ঠিক আছে? সেটি হচ্ছে কি, যে কোনো কথার অঙ্কে যে বিষয়টা আমাদের বের করতে বলা হবে, যেমন দেখো আমাদের এই প্রশ্নে কি বের করতে বলা হয়েছে? মোট শিক্ষার্থীর শতকরা কতজন ছাত্রী। এই দেখো আমাদের কিন্তু ছাত্রীর সংখ্যাটা বের করতে বলা হয়েছে, তাই না? তাহলে প্রশ্নে যেটি বের করতে বলা হবে সেই সংখ্যাটিকে আমরা সবচাইতে শেষে গিয়ে লিখব, ঠিক আছে? তার মানে কিন্তু আমরা ছাত্রীর সংখ্যাটাকে একদম শেষে গিয়ে লিখব, তাই না? আচ্ছা তাহলে আমরা এটিকে কিভাবে করে সাজাতে পারি? আমরা প্রথমে লিখতে পারি হচ্ছে 30 জন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী 12 জন, তাই না? তাহলে দেখো এই যে যখন আমরা শেষে 12 জন লিখবো তখন কিন্তু ছাত্রীর সংখ্যাটা শেষে চলে গেল, তাই না? আচ্ছা তাহলে চলো আমরা এই 2 নম্বর অঙ্কটিকে একটু সমাধান করার চেষ্টা করি। আমরা 2 নাম্বার দিয়ে কি লিখতে পারি? যেহেতু আমাদের ছাত্রীর সংখ্যাটা নির্ণয় করতে বলা হয়েছে, যার কারণে কিন্তু ছাত্রীর সংখ্যাটা আমরা শেষে গিয়ে লিখবো, তাই না? তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি 30 জন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী আছে 12 জন। আমরা লিখতে পারি হচ্ছে 30 জনের মধ্যে 30 জনের মধ্যে দেখো আমরা লিখব 30 জনের মধ্যে ছাত্রী আছে
ছাত্রী আছে হচ্ছে কতজন? ছাত্রী আছে কিন্তু 12 জন, তাই না? আমরা লিখলাম হচ্ছে এখানে 12 জন। আচ্ছা, আমরা লিখলাম হচ্ছে 30 জনের মধ্যে ছাত্রী আছে 12 জন। এবার আমরা বের করবো কি? আমাদের কিন্তু বের করতে বলা হয়েছে শতকরা কতজন ছাত্রী রয়েছে, তাই না? শতকরা মানে কি? শতকরা মানে হচ্ছে 100 জনের মধ্যে কতজন ছাত্রী রয়েছে। দেখো এখানে কিন্তু আমাদের বলা হয়েছে 30 জনের মধ্যে ছাত্রী আছে 12 জন, তাহলে 100 জনের মধ্যে ছাত্রী আছে কতজন? এটিকে আমরা কীভাবে করে বের করতে পারি? দেখো এটি বের করার জন্য কিন্তু খুবই সুন্দর এবং খুবই সহজ একটি টেকনিক আমাদের রয়েছে। হ্যাঁ, সেটি হচ্ছে কি, যখন আমাদের 30 জনের হিসেব দেওয়া থাকবে বা যে কোনো সংখ্যার হিসেব দেওয়া থাকবে, সেইখান থেকে আমরা শুরুতে একজনের হিসেব বের করব। ঠিক আছে, যখন আমরা একজনের হিসাবটা বের করতে পারবো তখন কিন্তু সেইখান থেকে আমরা 10 জন, 20 জন, 50 জন, 100 জন, 200 জন বা যে কোনো সংখ্যার হিসাবে কিন্তু তখন আমরা বের করতে পারবো। তাহলে আমাদের কি করতে হবে? শুরুতে কিন্তু আমাদের একজনের হিসাব বের করতে হবে। ঠিক আছে, যে কোনো অঙ্কের ক্ষেত্রেই। যেমন ধরো আমাদের যদি প্রশ্নে বলা হয় যে 10 কেজি আমের ওজন 150 টাকা, তাহলে 18 কেজি আমের ওজন কত? দেখো 10 কেজি আমের ওজন কিন্তু আমাদের দেওয়া রয়েছে। এই 10 কেজি আমের ওজন থেকে আমরা শুরুতে কী করব? 1 কেজির ওজন বের করব। যখন আমরা 1 কেজির ওজন বের করতে পারবো তখন কিন্তু সেইখান থেকে আমরা খুব সহজেই 18 কেজির ওজন, 20 কেজির ওজন বা যে কোনো কেজির ওজন কিন্তু আমরা খুব সহজেই বের করতে পারবো। এই জন্য আমাদের এই অঙ্কগুলোর ক্ষেত্রে সর্বপ্রথম একজনের হিসাবটা বের করতে হবে। ঠিক আছে, যেহেতু আমাদের বলা হয়েছে 30 জনের মধ্যে শিক্ষার্থী আছে 12 জন, তাহলে আমরা এবারে কী করব? আমরা বের করব যে একজনের মধ্যে ছাত্রী আছে কতজন, তাই না? আমরা এখানে লিখব হচ্ছে একজনের মধ্যে ছাত্রী আছে। আচ্ছা, 30 জনের মধ্যে যদি 12 জন থাকে তাহলে একজনের মধ্যে ছাত্রী কি কম থাকবে না বেশি থাকবে? অবশ্যই কম থাকবে, তাই না? এই জন্য এখন আমরা কি করতে পারি? এখন আমরা কিন্তু এই 12কে 30 দ্বারা ভাগ করব, তাই না? আচ্ছা, আমরা এবারে কি লিখতে পারি? আমরা এই উপরে লিখব হচ্ছে 12 এবং নিচে লিখব হচ্ছে 30। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা কিন্তু দেখো আমরা কি করলাম? 30কে কিন্তু আমরা 12 দ্বারা ভাগ করলাম, তাই না? তাহলে আমরা লিখলাম হচ্ছে 30-এর 12 জন। হ্যাঁ, আমরা এতটুকু লিখলে এখানে হবে। আচ্ছা, আমাদের এই লাইনের কাজ শেষ। এবারে দেখো একজনের মধ্যে যে ছাত্রী আছে 100 জনের মধ্যে কি তা ওর চাইতে 100 গুণ বেশি রয়েছে না? হ্যাঁ, 100 গুণ কিন্তু বেশি রয়েছে। তাহলে 100-র সঙ্গে যদি আমরা ওকে এবারে গুণ করে দিই তাহলেই কিন্তু পেয়ে যাব যে 100 জনের মধ্যে কতজন ছাত্রী রয়েছে, তাই না? তাহলে আমরা এখানে লিখতে পারি সুতরাং, আমরা কিন্তু এখানে একটু সুতরাং দিব, সুতরাং দিয়ে লিখব সুতরাং 100 জনের মধ্যে ছাত্রী আছে। আচ্ছা, একজনের মধ্যে যে সংখ্যক ছাত্রী রয়েছে 100 জনের মধ্যে কিন্তু তার চাইতে 100 গুণ বেশি রয়েছে, তাই না? যার কারণে আমরা এবারে কী করব? এই সংখ্যার সঙ্গে কিন্তু আমরা 100কে গুণ করে দেব। ঠিক আছে, আমরা উপরে পাচ্ছি হচ্ছে 12, নিচে পাচ্ছি 30, তাই না? নিচে পাচ্ছি হচ্ছে আমরা 30। এখন আমরা কি করব? ওর সঙ্গে আমরা নিচে পাচ্ছি 30, ওর সঙ্গে আমরা কী করবো? 100কে গুণ করে দেব। এখন এই যে সংখ্যাটি, এই 100কে আমরা কোথায় গুণ করব? এই 12-র সঙ্গে গুণ করব নাকি 30-এর সঙ্গে গুণ করব? আমরা কিন্তু এই 100কে অবশ্যই উপরের সংখ্যার সঙ্গে গুণ করব। ঠিক আছে, এই 12-র সঙ্গে আমরা গুণ করব। ঠিক আছে, অবশ্যই তোমাদের কিন্তু এই বিষয়টি মনে রাখতে হবে, এইখানের সংখ্যাটিকে কিন্তু আমরা অবশ্যই উপরের সংখ্যার সঙ্গে গুণ করব। আচ্ছা, তাহলে দেখো আমরা এখানে পাচ্ছি 12 গুণ 100 এবং নিচে পাচ্ছি 30। এখন আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমরা এই উপরে এবং নিচে কাটাকাটি করব, মানে ভাগ করব। ঠিক আছে, কাটাকাটি কিন্তু খুবই সহজ। হ্যাঁ, তোমরা একবার দেখলেই কিন্তু খুব সহজেই বুঝতে পারবে এবং খুবই মজার একটি বিষয় কিন্তু। দেখো আমরা কাটাকাটির ক্ষেত্রে দেখব যে উপরে এবং নিচে কোনো শূন্য রয়েছে কিনা। হ্যাঁ, আমরা কিন্তু শূন্য দিয়ে শূন্যকে কাটতে পারি। ঠিক আছে, যেমন দেখো এখানে কিন্তু শূন্য রয়েছে, এখানে রয়েছে 2টি শূন্য, তাই না? এখান থেকে ধরো আমরা এই শূন্যটাকে কাটলাম এবং নিচ থেকেও আমরা একটি শূন্যকে কেটে দিলাম, এই একটি শূন্য, এই একটি শূন্য আমরা কেটে দিলাম। এবার এখানে কিন্তু রইল শুধুমাত্র 3 এবং এইখানে হয়ে গেল 10। হ্যাঁ, এখন দেখো তো 3 দ্বারা আমরা এই 12 অথবা 10 এই কোনোটাকে আমরা ভাগ করতে পারি কিনা? আমরা কিন্তু 3 দ্বারা 12কে ভাগ করতে পারি, তাই না? উপরে এবং নিচে কিন্তু আমাদের এই ভাগটা করতে হবে, মানে কাটাকাটিটা করতে হবে। ঠিক আছে, আচ্ছা 3 দ্বারা যদি আমরা এই 12কে ভাগ করি কয়বার ভাগ করা যাবে? দেখো 3 দ্বারাও আমরা 3কে ভাগ করবো, আবার 12কেও কিন্তু আমরা 3 দ্বারাই ভাগ করবো। একই সংখ্যা দ্বারাই আমরা উপরে এবং নিচে দুটিকেই ভাগ করব। 3 দ্বারা 3কে ভাগ করলে কিন্তু একবার ভাগ করা যায়, তাই না? অর্থাৎ 3 একে 3, আমরা পাচ্ছি হচ্ছে এখানে 1। এবং 3 দ্বারাই যদি 12কে ভাগ করি কয়বার ভাগ করা যাবে? আমরা জানি 4 অর্থাৎ 4বার ভাগ করা যাবে, আমরা পাবো কিন্তু 4, তাই না? আচ্ছা দেখো, তাহলে উপরে পাচ্ছি 4 এবং নিচে পাচ্ছি কিন্তু 1। যখন নিচে আমরা শুধুমাত্র 1 পাবো তখন কিন্তু আমাদের আর কাটাকাটির কিছু নেই, কিছু কিন্তু থাকবে না, তাই না? এবং দেখো আমরা কিন্তু এবারে যদি লক্ষ্য করে আমরা দেখতে পাচ্ছি উপরে রয়েছে 4 এবং এখানে রয়েছে 10 এবং নিচে রয়েছে শুধুমাত্র 1। নিচে 1 থাকলে আমরা এই 1টিকে আর কখনোই লিখবো না। ঠিক আছে, আচ্ছা এবারে উপরে আমরা পাচ্ছি কি? 4 গুণ 10, মাঝখানে কিন্তু একটি গুণ চিহ্ন আমরা দেখতে পাচ্ছি। তাহলে এই 4কে এবং এই 10কে কিন্তু আমরা এবারে গুণ করে দেব। ঠিক আছে, 4 এবং 10কে গুণ করলে কত হয়? আমরা জানি 4 10
40, তাহলে আমরা একটি সমান চিহ্ন দিয়ে এখানে লিখে দেব 40, এখানে শেষে জন ছিল, আমরা লিখে দেব জন। আচ্ছা, এখন এই একটিকে আমরা কেন নিচে লিখলাম না? কারণ হচ্ছে যে কোনো পূর্ণ সংখ্যার নিচে কিন্তু একটি এক থাকে। আমরা যদি এই একটিকে লিখি তাহলেও এখানে এক রয়েছে, আর যদি এক না লিখি তাহলেও এখানে একটি এক রয়েছে, ঠিক আছে? আর যখন নিচে কোনো এক থাকে তখন সেটিকে লিখতে হয় না, ঠিক আছে? আচ্ছা, যার কারণে কিন্তু আমরা এখানে শুধুমাত্র 40কে লিখে দিলাম, নিচে কোনো এক আমরা লিখলাম না। এখন এই যে 40 পাচ্ছি, এটি দ্বারা আমরা কি বুঝতে পারি? এটি দ্বারা কিন্তু আমরা বুঝতে পারি 100 জন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী রয়েছে 40 জন। তাহলে 100 জনের মধ্যে যেহেতু 40 জন রয়েছে, তাহলে এটিকে কিন্তু আমরা বলতে পারি শতকরা 40 জন ছাত্রী রয়েছে, ঠিক আছে? আমাদের কিন্তু এটিই বের করতে বলা হয়েছিল যে শতকরা কতজন ছাত্রী রয়েছে, তাই না? 100 জনের মধ্যে 40 জন মানেই কিন্তু শতকরা 40 জন। তাহলে এটি কিন্তু আমাদের উত্তর। আমরা উত্তর দিয়ে কি লিখব? আমরা উত্তর দিয়ে কিন্তু লিখব শতকরা কতজন? শতকরা 40 জন, শতকরা 40 জন ছাত্রী। আশা করি সকলে তোমরা খুবই সহজে এই অঙ্কটি বুঝতে পেরেছো। এবারে যদি আমরা আবারও বইয়ের কাছে ফিরে যাই, দেখো বন্ধুরা, যদি আমরা এরপরে আরেকটু নিচে চলে যাই, দেখো এখানে 3 নাম্বার যে অঙ্কটি রয়েছে, আমরা 3 নাম্বার অঙ্কটি যদি লক্ষ্য করি, এখানে বলা হয়েছে কোনো বিদ্যালয়ের 5ম শ্রেণীর মোট 50 জন শিক্ষার্থীর 42% ছাত্রী, ওই শ্রেণীতে মোট কতজন ছাত্রী? আচ্ছা, আমরা যদি প্রশ্নটিকে আবারও একটু বোঝার চেষ্টা করি, এখানে বলা হয়েছে কোনো বিদ্যালয়ের 5ম শ্রেণীর মোট 50 জন শিক্ষার্থীর 42% ছাত্রী, অর্থাৎ কোনো বিদ্যালয়ের 5ম শ্রেণীতে মোট শিক্ষার্থী রয়েছে হচ্ছে কতজন? 50 জন কিন্তু শিক্ষার্থী রয়েছে, তাই না? এখন এই 50 জন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী রয়েছে 42%। আচ্ছা, এখানে কিন্তু 42% বলা হয়েছে, 42 জন কিন্তু বলা হয়নি, ঠিক আছে? তাহলে এই যে 42% আমরা দেখতে পাচ্ছি, এই পার্সেন্ট দ্বারা কি বোঝানো হয়? এই পার্সেন্ট দ্বারা কিন্তু আমরা বুঝতে পারি 100 জনের মধ্যে 42 জন, ঠিক আছে? এই পার্সেন্ট মানেই কিন্তু 100। আমাদের সবসময় মনে রাখতে হবে, এই যে চিহ্নটি আমরা দেখতে পাচ্ছি, শতকরার যে চিহ্ন বা পার্সেন্টেজ যে চিহ্নটি আমরা দেখতে পাচ্ছি, এই পার্সেন্ট মানে হচ্ছে 100 জনের মধ্যে কতজন। তাহলে 42% মানে হচ্ছে কি 100 জনের মধ্যে 42 জন। আচ্ছা, আমি যদি তোমাদেরকে বলি 8%, আমি যদি তোমাদেরকে বলি 8%, তাহলে এটি দ্বারা আমরা কি বুঝতে পারি? এটি দ্বারা কিন্তু আমরা বুঝতে পারি 100 জনের মধ্যে 8 জন। যদি আমি তোমাদেরকে বলি ধরো 60%, তাহলে তোমরা এটি দ্বারা কি বুঝতে পারবে? হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, এটি হচ্ছে 100 জনের মধ্যে 60 জন, ঠিক আছে? তাহলে 42% মানে আমরা কি বুঝতে পারি? 42% মানে কিন্তু বুঝতে পারি 100 জনের মধ্যে 42 জন। তাহলে মোট শিক্ষার্থী রয়েছে 50 জন। এই 50 জন শিক্ষার্থীর মধ্যে 42% কিন্তু ছাত্রী, ঠিক আছে? এখন বলা হয়েছে ওই শ্রেণীতে মোট কতজন ছাত্রী। আচ্ছা, তাহলে আমরা এটিকে কিভাবে করে সমাধান করতে পারি? আমাদের শুরুতে দেখতে হবে যে এখানে আমাদের কি বের করতে বলা হয়েছে, তাই না? কারণ এটি যদি আমরা শুরুতে না লক্ষ্য করি তাহলে কিন্তু আমরা অঙ্কটিকে সঠিকভাবে সাজাতে পারবো না। আচ্ছা, আমাদের বলা হয়েছে ওই শ্রেণীতে মোট কতজন ছাত্রী, তার মানে কিন্তু ছাত্রীর সংখ্যাটা আমাদের বের করতে বলা হয়েছে। তাহলে আমরা জানি প্রশ্নে যেটি বের করতে বলা হয় সেটিকে কিন্তু আমরা একদম শেষে গিয়ে লিখি, তাই না? আচ্ছা, যেহেতু ছাত্রীর সংখ্যা বের করতে বলা হয়েছে, তাহলে আমরা ছাত্রীর সংখ্যাটাকে কিন্তু একদম শেষে গিয়ে লিখব। এখানে আমাদের কি বলা হয়েছে? যে মোট 50 জন শিক্ষার্থীর 42% ছাত্রী। তাহলে এই 42% ছাত্রী, এটির কাজ কিন্তু আমাদের শুরুতে করতে হবে, তাই না? তাহলে 42% মানে আমরা কি বুঝি? আমরা 42% মানে কিন্তু বুঝি 100 জনের মধ্যে 42 জন। তাহলে আমরা কি লিখতে পারি? আমরা কিন্তু শুরুতে এই কথাটাই লিখতে পারি। আমরা লিখতে পারি হচ্ছে 100 জনের মধ্যে ছাত্রী রয়েছে 42 জন। তাহলে কিন্তু দেখো এই ছাত্রীর সংখ্যাটা শেষে গিয়ে আমাদের লেখা হবে, তাই না? আমরা প্রথমে লিখবো 100 জনের মধ্যে ছাত্রী রয়েছে 42 জন। তারপরে কি করব? তারপরে কিন্তু আমরা লিখবো হচ্ছে 1 জনের মধ্যে ছাত্রী রয়েছে কতজন, তাই না? কারণ আমরা আগের অঙ্কেও শিখেছি যে আমরা যদি 1 জনের হিসাব বের করতে পারি তাহলে কিন্তু আমরা যে কোনো সংখ্যার হিসাব বের করতে পারবো। তাহলে আমরা শুরুতে লিখবো কি? শুরুতে কিন্তু লিখবো 100 জনের মধ্যে ছাত্রী রয়েছে 42 জন। আচ্ছা, দেখো আমরা যদি একটু সমাধান করার চেষ্টা করি, আমরা 3 নাম্বার দিয়ে লিখবো 100 জনের মধ্যে ছাত্রী আছে, 100 জনের মধ্যে ছাত্রী আছে কতজন? আমাদের যেহেতু বলা হয়েছে 42%, এই পার্সেন্ট মানে কি? পার্সেন্ট মানে হচ্ছে 100 জনের মধ্যে 42 জন, তাই না? তাহলে আমরা লিখলাম 100 জনের মধ্যে ছাত্রী আছে 42 জন।
হ্যাঁ, আশা করি সকলে তোমরা এতটুকু বুঝতে পেরেছো। এখন 100 জনের হিসেব যেহেতু দেওয়া রয়েছে, এই 100 জনের হিসেব থেকে আমরা শুরুতে কী করব, 1 জনের হিসেব বের করব, তাই না? 1 জনের হিসেব বের করলেই কিন্তু এরপরে আমরা 50 জনের হিসেব বের করতে পারবো। তাহলে আমরা এবার লিখব 1 জনের মধ্যে ছাত্রী আছে। আচ্ছা, 1 জনের মধ্যে কতজন ছাত্রী আছে এটিকে আমরা কীভাবে করে বের করতে পারি? 100 জনের মধ্যে যদি 42 জন থাকে, 1 জনের মধ্যে কি কম থাকবে না বেশি থাকবে? অবশ্যই কিন্তু কম থাকবে। যার কারণে আমরা কী করতে পারি, এই 42কে কিন্তু আমরা ভাগ করতে পারি কত দ্বারা? 100 দ্বারা, তাই না? তাহলে আমরা এবারে কি লিখব? তাহলে আমরা কিন্তু এবারে উপরে লিখব হচ্ছে 42 এবং নিচে লিখব কিন্তু 100, তাই না? এখন হয়ে গেল কি 100 ভাগের 42 জন বা 100 এর 42 জন। আচ্ছা, তাহলে আমরা এখানে কি পাচ্ছি? এই যে লাইনটি আমরা তৈরি করলাম, এই লাইনে আমরা কি পাচ্ছি? 1 জনের মধ্যে ছাত্রী রয়েছে 100 এর 42 জন। এখন 1 জনের হিসেব যেহেতু আমরা বের করে ফেলেছি, এখন কিন্তু আমরা এখান থেকে খুব সহজেই 50 জনের হিসেব বের করতে পারবো, তাই না? আমাদের কিন্তু প্রশ্নে বলা হয়েছে মোট শিক্ষার্থী রয়েছে কতজন? 50 জন। তাহলে এই 50 জনের মধ্যে কতজন ছাত্রী রয়েছে? তাহলে আমরা এবারে কি লিখতে পারি? আমরা লিখতে পারি হচ্ছে সুতরাং 50 জনের মধ্যে ছাত্রী আছে। আচ্ছা, 1 জনের মধ্যে যে ছাত্রী আছে 50 জনের মধ্যে কিন্তু তার চাইতে 50 গুণ বেশি ছাত্রী রয়েছে। যার কারণে আমরা এবারে কি করব? আমরা এই সংখ্যার সঙ্গে কিন্তু 50কে এবারে গুণ করে দেব, তাই না? আচ্ছা, আমাদের আগে ছিল নিচে 100, নিচে ছিল হচ্ছে আমাদের 100, দেখো নিচে ছিল হচ্ছে আমাদের 100 এবং উপরে ছিল 42, তাই না? উপরে ছিল 42। এখন আমি তোমাদেরকে কিন্তু আগেও বলেছি যে এইখানে যে সংখ্যাটি, এটিকে আমরা গুণ করব কোথায়? উপরের সংখ্যার সঙ্গে, ঠিক আছে? প্রতিটি অঙ্কের ক্ষেত্রেই এই সংখ্যাটিকে আমরা উপরের সংখ্যার সঙ্গে গুণ করব। তাহলে আমরা এই 42-এর সঙ্গে গুণ করে দেব হচ্ছে 50। শেষে জন রয়েছে, আমরা একটু জন লিখে দেব। এখন দেখো এই লাইনে এসে কিন্তু আমাদের ঠিক আগের অঙ্কের মতোই কাটাকাটি করতে হবে, মানে ভাগ করতে হবে, তাই না? কাটাকাটি তো খুব মজার একটি বিষয়। আচ্ছা দেখো, যদি আমরা কাটাকাটি করি, দেখো এইখানে একটি শূন্য রয়েছে, আবার এইখানেও কিন্তু একটি শূন্য রয়েছে। এই দুটি শূন্য যদি আমরা কাটাকাটি করি, এই একটি শূন্য, এই একটি শূন্য আমরা কেটে দিলাম। এবারে এখানে রয়েছে কিন্তু 10, দেখো 1 এবং শূন্য মিলে রয়েছে 10, এখানে রয়েছে 5, এখানে রয়েছে 42। এখন দেখো তো উপরে এবং নিচে আমরা কোন সংখ্যা দিয়ে কাটাকাটি করতে পারি? দেখো 5 দ্বারা কিন্তু আমরা 10কে কাটতে পারি, তাই না? আচ্ছা দেখো, 5 দ্বারা যদি আমরা 10কে কাটি, কয়বার কাটাকাটি করা যায়? 5 দ্বারা 5কে কাটলে হয় একবার। আমরা এখানে পাচ্ছি হচ্ছে 1। আবার 5 দ্বারাই কিন্তু আমাদের 10কে কাটতে হবে, কারণ আমি তোমাদেরকে বলেছি যে উপরে এবং নিচে একই সংখ্যা দ্বারাই কিন্তু আমাদের কাটতে হবে, ঠিক আছে? ওকে যেহেতু 5 দ্বারা কেটেছি, তার মানে এই 10কেও আমরা 5 দ্বারাই কাটবো। 5 দ্বারা 10কে কাটলে আমরা কত পাই? আমরা জানি 5 দুগুণ 10, অর্থাৎ আমরা পাই হচ্ছে 2। আমরা এখানে লিখে দিলাম 2। এবারে এখানে রয়েছে নিচে শুধুমাত্র 2, উপরে রয়েছে 42, এখানে তো 1 রয়েছে, এই 1কে তো আর কাটাকাটির কিছু নেই, তাই না? এখন এই 2 দ্বারা কি আমরা 42কে কাটতে পারি? হ্যাঁ, 2 দ্বারা কিন্তু 42কে কাটতে পারি, তাই না? কারণ কি? কারণ এই 42 কিন্তু একটি জোড় সংখ্যা, যে কোনো জোড় সংখ্যাকে 2 দ্বারা কাটা যায়, আমরা জানি। 2 দ্বারা 42কে কাটলে বা ভাগ করলে কয়বার ভাগ করা যাবে? আমরা জানি 21 বার ভাগ করা যাবে, তাই না? 2 দ্বারা ভাগ করলে যে কোনো সংখ্যা সেটি কিন্তু অর্ধেক হয়ে যায়। দেখো 2 দ্বারা যদি আমরা 42কে ভাগ করি, তাহলে আমরা পাবো হচ্ছে 21 দুগুণ 42। তোমরা আলাদা জায়গাতে চাইলে ভাগ করেও দেখতে পারো। আমরা এই 42কে কেটে দিয়ে লিখে দিলাম 21। এখন এর নিচে কিন্তু আর কিছুই নেই। দেখো 2 দ্বারা যেহেতু ওকে কেটেছি, তার মানে কিন্তু আমরা পাই শুধুমাত্র 1। এই 1 লিখলেও সমস্যা নেই, না লিখলেও কোনো সমস্যা নেই। আচ্ছা, নিচে আমরা শুধুমাত্র 1 পাচ্ছি এবং উপরে পাচ্ছি কি? 21 গুণ 1। আচ্ছা, 21 এবং 1কে যদি আমরা গুণ করে দিই উপরে দুটি সংখ্যাকে, তাহলে 21 1 কিন্তু 21ই হবে, তাই না? আমরা একটি সমান সমান চিহ্ন দিয়ে লিখতে পারি 21 এবং শেষে জন ছিল, আমরা লিখে দিলাম জন। এবং এই নিচের 1কে আমরা কেন লিখলাম না? কারণ আমি তোমাদেরকে আগেও বলেছি যে নিচে যদি 1 থাকে, এই 1কে কখনোই লিখতে হয় না। এই যে 21 আমরা লিখেছি, এই 21-এর নিচে কিন্তু অলরেডি একটি 1 রয়েছে। এই 1কে লিখলেও এখানে 1 রয়েছে, না লিখলেও একটি 1 রয়েছে। তাহলে 21 জন দ্বারা আমরা কি বুঝতে পারি? আমরা বুঝতে পারি 50 জনের মধ্যে ছাত্রী রয়েছে কতজন? 21 জন। এটি হচ্ছে কি আমাদের উত্তর। আমাদের কিন্তু এটিকেই বের করতে বলা হয়েছিল, তাই না? তাহলে আমরা উত্তর দিয়ে কি লিখতে পারি? আমরা উত্তর দিয়ে কিন্তু লিখতে পারি 21 জন। আশা করি এই অঙ্কটিও তোমরা খুবই সহজেই বুঝতে পেরেছো। এবারে যদি আমরা আবারও বইয়ের কাছে ফিরে যাই, দেখো বন্ধুরা, যদি আমরা এবারে আরেকটু নিচে চলে যাই, দেখো এখানে 2 নম্বরে বলা হয়েছে খালি ঘর পূরণ করো। এখানে কিন্তু আমরা 3টি অঙ্ক দেখতে পাচ্ছি। এই প্রতিটি অঙ্কে আমরা যে খালি ঘরগুলো দেখতে পাচ্ছি, এই খালি ঘরগুলো সঠিক সংখ্যা দিয়ে আমাদের পূরণ করতে বলা হয়েছে, তাই না? আচ্ছা দেখো, আমরা যদি 1 নম্বর অঙ্কটি লক্ষ্য করি, 1 নম্বরে বলা হয়েছে 25 লিটার 50 লিটারের ড্যাশ পার্সেন্ট, বা আমরা বলতে পারি 25 লিটার 50 লিটারের কত পার্সেন্ট। আচ্ছা দেখো, এই অঙ্কগুলো কিন্তু খুবই সহজ। তোমরা যদি একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো, তাহলে তোমরা খুব সহজে এটিকে বুঝতে পারবে। হ্যাঁ, আচ্ছা আমাদের বলা হয়েছে কি 25 লিটার
50 লিটারের ড্যাশ পার্সেন্ট মানে কত পার্সেন্ট। তাহলে আমরা এটিকে কীভাবে করে বের করতে পারি, যেটা আমাদের এই পার্সেন্টটাকে বের করতে বলা হয়েছে, যে কোনো অঙ্কে যদি আমাদের এই পার্সেন্ট বের করতে বলা হয় যে কত পার্সেন্ট, এই পার্সেন্টটাকে বের করতে আমাদের খুব সহজ একটি সূত্র রয়েছে, সেটি হচ্ছে যে সংখ্যার পার্সেন্ট আমাদের বের করতে বলা হবে। হ্যাঁ, যেমন দেখো এখানে বলা হয়েছে কি 25 লিটার 50 লিটারের কত পার্সেন্ট, মানে এই 25 লিটারের পার্সেন্ট কিন্তু আমাদের বের করতে বলা হয়েছে, তাই না? তাহলে যে সংখ্যার পার্সেন্ট বের করতে বলা হবে সেই সংখ্যার সঙ্গে আমরা 100কে গুণ করব। ঠিক আছে, সূত্রটা হচ্ছে কি, যে সংখ্যার পার্সেন্ট বের করতে বলা হবে সেই সংখ্যার সঙ্গে আমরা 100কে উপরে গুণ করব। ঠিক আছে, সেটা হচ্ছে কীরকম, দেখো যেমন দেখো 25-এর যেহেতু পার্সেন্ট আমাদের বের করতে বলা হয়েছে, যার কারণে আমরা শুরুতে লিখবো হচ্ছে 25, এই 25-এর সঙ্গে গুণ করবো হচ্ছে আমরা 100কে। হ্যাঁ, এই 25-এর সঙ্গে আমরা উপরে 100কে গুণ করবো এবং নিচে এরকম একটি দাগ দিয়ে আমরা এই যে 50 দেখতে পাচ্ছি, দেখো এই সংখ্যাটিকে আমরা লিখে দেব নিচে। ঠিক আছে, সরি, আমরা এই সংখ্যাটিকে লিখে দেব নিচে। এখানে যেহেতু 50 রয়েছে, আমরা এই 50কে লিখে দেব নিচে। তাহলে আমরা উপরে পাচ্ছি 25 গুণ 100 এবং নিচে পাচ্ছি হচ্ছে 50। ঠিক আছে, এইভাবে করে আমাদের সাজাতে হবে। আমরা যদি এই সাজানোটা পারি তাহলে কিন্তু খুব সহজেই এই অঙ্কটিকে আমরা সমাধান করতে পারবো। আচ্ছা দেখো কিভাবে, আমরা যদি এবারে উপরে নিচে কাটাকাটি করি, এখানে রয়েছে 100, এখানে রয়েছে 50, এই 100-র এই শূন্যটাকে আমরা কাটলাম, 50-এর এই শূন্যটাকে আমরা কেটে দিলাম। আচ্ছা, এখানে রয়েছে 5, এখানে রয়েছে 10, তাই না? এখানে রয়েছে 25। এখন 5 দ্বারা কিন্তু আমরা 25কেও কাটতে পারি, আবার 5 দ্বারা কিন্তু চাইলে 10কেও কাটতে পারি, তাই না? 5 দ্বারা ধরো আমরা 10কেই কাটি। হ্যাঁ, আচ্ছা, 5 দ্বারা 10কে কাটলে কয়বার কাটা যাবে আমরা জানি, 5 2 × 10, তাই না? 5 দ্বারা 10কে যদি আমরা কাটি তাহলে আমরা পাবো হচ্ছে 5 2 × 10, আমরা পাবো হচ্ছে 2। তাহলে আমরা এখানে উপরে লিখে দিলাম 2। আচ্ছা, এবং 5কেও যেহেতু আমরা 5 দ্বারা কেটেছি তাহলে আমরা এখানে পেয়েছি কত, আমরা পেয়েছি 5 1 5, আমরা কিন্তু পেয়েছি 1, তাই না? তাহলে নিচে কিন্তু শুধুমাত্র 1 রইল, যেহেতু 1 আমরা নিচে পাচ্ছি তাহলে কিন্তু আমাদের আর কাটাকাটির মতো কিছুই নেই, তাই না? তাহলে আমরা এবারে কী করতে পারি, দেখো একটু সমান চিহ্ন দিলাম। এখন আমরা উপরে পাচ্ছি 25 গুণ 2 এবং নিচে পাচ্ছি শুধুমাত্র 1। আমরা জানি নিচে যদি 1 হয় তখন কিন্তু আর নিচে কিছু লিখতে হয় না, তাই না? আমরা উপরে পাচ্ছি 25 গুণ 2, তাহলে এই 25 এবং 2কে কিন্তু আমাদের এবারে গুণ করতে হবে, তাই না? মাঝখানে যেহেতু একটু গুণ চিহ্ন রয়েছে, আমরা জানি 25 এবং 2কে গুণ করলে হয় 25 2 × 50। তোমরা কিন্তু আলাদা জায়গাতে গুণ করেও দেখতে পারো, আমরা পাই 25 2 × 50, তাই না? তাহলে এই যে 50 আমরা পাচ্ছি, এই 50টাই কিন্তু আমাদের উত্তর, এই খালি ঘরে কিন্তু আমাদের 50 বসবে। ঠিক আছে, আমরা এখানে লিখে দেব 50, অর্থাৎ 50%। তাহলে আমাদের এবারে কি হলো, 25 লিটার 50 লিটারের 50%। দেখো এটিকে আমরা কত সহজেই সমাধান করে ফেললাম। আচ্ছা দেখো, একই রকমভাবে আমি তোমাদের জন্য এখানে একটু অঙ্ক তৈরি করে রেখেছি। যদি আমাদেরকে বলা হতো যে 50 কেজি 200 কেজির ড্যাশ পার্সেন্ট, মানে 50 কেজি 200 কেজির কত পার্সেন্ট, তাহলে এখানেও যেহেতু আমাদের এই পার্সেন্টটাকে বের করতে বলা হয়েছে, পার্সেন্টটাকে বের করতে বলা হলে আমরা কি করি, যার পার্সেন্ট বের করতে বলা হয়, এখানে কিন্তু বলা হয়েছে যে 50 কেজি 200 কেজির ড্যাশ পার্সেন্ট, মানে এই 50 কেজির পার্সেন্টটা কিন্তু আমাদের বের করতে বলা হয়েছে, তাই না? অর্থাৎ এই 50-এর সঙ্গে আমরা এবারে কি করব, উপরে কিন্তু 100কে গুণ করব, তাই না? যার পার্সেন্ট বের করতে বলা হয় তার সঙ্গে কিন্তু আমরা উপরে 100কে গুণ করি। তাহলে আমরা এবারে কি করব, আমরা লিখব 50 গুণ 100 এবং এরকম একটি দাগ দিয়ে আমরা নিচে লিখব কি, নিচে লিখব হচ্ছে এই সংখ্যাটিকে, তাই না? আচ্ছা, এখানে কিন্তু আমরা লিখে দেব 200। আচ্ছা, তাহলে আমরা দেখো এবার যদি কাটাকাটি করি, আমরা এই উপরে এই শূন্য থেকে এই শূন্যের সঙ্গে এই শূন্যকে কেটে দিলাম, এই শূন্যের সঙ্গে এই শূন্যকে কেটে দিলাম। এখন এখানে রয়েছে শুধুমাত্র 1, এখানে রয়েছে 2 এবং এই উপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি রয়েছে 50। 2 দ্বারা যদি 50কে আমরা কাটাকাটি করি, কয়বার কাটাকাটি করা যাবে, আমরা জানি 25 2 × 50, তাই না? এখানে আমরা 2কে কেটে দিলাম, 2কে যদি 2 দ্বারা কাটি তাহলে কয়বার কাটা যাবে, একবার, আমরা পাই হচ্ছে 1। আবার 2 দ্বারা যদি 50কে আমরা কাটি তাহলে আমরা পাবো হচ্ছে 25 2 × 50, মানে আমাদের উত্তর হবে 25, তাই না? তাহলে দেখো নিচে যেহেতু 1 পাচ্ছি, তার মানে নিচে আর কিছু আমাদের করার নেই। উপরে পাচ্ছি 25 গুণ 1, 25 এবং 1কে গুণ করলে কিন্তু 25 একে 25ই হয়। তার মানে এই যে 25 আমরা পাচ্ছি, এই খালি ঘরে কিন্তু আমরা 25কে লিখে দিলেই আমাদের উত্তর হয়ে গেল। আমরা পাচ্ছি কি 50 কেজি 200 কেজির 25%। ঠিক আছে, এইভাবে করে যখন আমাদের পার্সেন্টটা বের করতে বলা হবে আমরা কিন্তু এই নিয়মেই খুবই সহজে পার্সেন্টটাকে বের করতে পারি। ঠিক আছে, আচ্ছা এরপরে যদি আমরা 2 নম্বর অঙ্কটি লক্ষ্য করি, দেখো 2 নম্বরে বলা হয়েছে 120 কিলোগ্রামের
20% হলো ড্যাশ কিলোগ্রাম। আচ্ছা, এইবারে কিন্তু আমাদের বলা হয়েছে যে 120 কিলোগ্রাম আমাদের রয়েছে, তাই না? এখন এই 120 কিলোগ্রামের মধ্যে 20% কত, সেটি কিন্তু আমাদের এবারে বের করতে বলা হয়েছে। আচ্ছা, 20% যেহেতু আমাদের দেয়াই রয়েছে, তাহলে আমরা এটিকে কিভাবে করে সাজাতে পারি? এখানে মোট রয়েছে কতটুকু? মোট রয়েছে কিন্তু 120 কিলোগ্রাম। তাহলে আমরা শুরুতে লিখতে পারি হচ্ছে 120। 120-এর কতটুকু দেওয়া রয়েছে? 20%, তাই না? তাহলে 120 এর রয়েছে হচ্ছে কত? 20%। এখন এই 20%টাকে আমরা যদি ভেঙে লিখি, এই 20% দ্বারা আমরা কি বুঝি? 20% মানে কিন্তু 100 ভাগের 20 ভাগ, তাই না? আমরা কিন্তু আগেও এটি শিখেছি, 100 ভাগের 20 ভাগ। তাহলে এই 20% দ্বারা যেহেতু 100 ভাগের 20 ভাগ বোঝায়, তাহলে আমরা নিচে লিখতে পারি হচ্ছে 100, উপরে লিখতে পারি 20। তার মানে হচ্ছে কি 100 ভাগের 20 ভাগ, মানে এটি হচ্ছে কি 20%। তাহলে এখানে আমাদের বলা হয়েছিল কি 120 কিলোগ্রামের 20%। তাহলে আমরা এটিকে এইখানে কিন্তু একটু ভেঙে লিখলাম। আমরা লিখলাম 120-এর 20%। 20%কে ভেঙে আমরা লিখলাম হচ্ছে 100-এর 20, তাই না? এখন দেখো এই মাঝখানে যে আমরা এর কথাটি দেখতে পাচ্ছি, এই এর মানেই হচ্ছে কি জানো? এই এর মানে হলো গুণ, ঠিক আছে? অর্থাৎ আমরা এখানে একটি গুণ চিহ্ন কিন্তু চাইলে ব্যবহার করতে পারি, ঠিক আছে? আচ্ছা, তাহলে এর মানে কিন্তু গুণ। আচ্ছা, এবারে এই যে 120 আমরা দেখতে পাচ্ছি, এই 120 কি উপরে রয়েছে না নিচে রয়েছে? এটি কিন্তু অবশ্যই উপরে রয়েছে। যখন আমরা একটি মাত্র সংখ্যা দেখব, অর্থাৎ এর উপরেও কিছু থাকবে না নিচেও কিছু থাকবে না, তখন কিন্তু এই সংখ্যাটিকে আমরা উপরের সংখ্যা হিসেবে ধরবো। কারণ কি, যে কোনো সংখ্যার নিচে কিন্তু মনে মনে একটি 1 থাকে, তাই না? আমরা তো এটি শিখেছি। তাহলে ওর নিচেও কিন্তু মনে মনে একটি 1 রয়েছে, তার মানে এই 120 কিন্তু উপরের সংখ্যা। আচ্ছা, তাহলে আমরা উপরে পাচ্ছি 120 গুণ 20 এবং নিচে পাচ্ছি শুধুমাত্র 100। এবার যদি আমরা উপরে নিচে কাটাকাটি করি, দেখো আমরা এই শূন্যর সঙ্গে এই শূন্যকে কেটে দিলাম, তারপরে এই শূন্যর সঙ্গে এই শূন্যকে কেটে দিলাম। এটি কিন্তু উপরের সংখ্যা, এটি কিন্তু নিচের সংখ্যা। উপরে এবং নিচে কিন্তু আমাদের কাটতে হবে, ঠিক আছে? আমাদের সবসময় উপরে এবং নিচে কাটতে হবে। আচ্ছা, এই শূন্যের সঙ্গে এই শূন্যকে কেটে দিলাম। এখন দেখো নিচে কিন্তু রয়েছে শুধুমাত্র 1। নিচে 1 থাকলে কিন্তু আমাদের আর কিন্তু হিসেব করতে হয় না, তাই না? আমরা কিন্তু বুঝতেই পারছি যে আমাদের হিসেবটি করা হয়ে গেছে। তাহলে উপরে আমরা পাচ্ছি 12 গুণ 2। এই এর মানে যেহেতু গুণ, তাহলে 12 এবং 2কে যদি আমরা গুণ করে দিই তাহলে কত হয়? আমরা জানি 12 দুগুণ 24, তাই না? তাহলে এই 24 দ্বারা আমরা কি বুঝতে পারি? এই 24ই কিন্তু আমাদের উত্তর। এই খালি ঘরে কিন্তু আমরা লিখে দেব 24। অর্থাৎ এটি দ্বারা আমরা বুঝতে পারি 120 কিলোগ্রামের 20% হলো 24 কিলোগ্রাম। আশা করি সকলে তোমরা বুঝতে পেরেছো। যখন আমাদের এই পার্সেন্টেজটা এইভাবে দেওয়া থাকবে, তখন আমরা কিন্তু এইভাবে করে এটিকে সমাধান করতে পারি, ঠিক আছে? আচ্ছা, এবার যদি আমরা 3 নম্বর অঙ্কটি লক্ষ্য করি, দেখো এখানে 3 নম্বরে বলা হয়েছে 16 জন লোক হলো ড্যাশ জন লোকের 32%। আচ্ছা, দেখো এই সমস্ত অঙ্কগুলোর ক্ষেত্রে আমাদের একটা জিনিস খুব ভালোভাবে লক্ষ্য করতে হবে। দেখো সেটি হচ্ছে, আমরা কিন্তু এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে 3টি সংখ্যা দেখতে পাবো। একটি হচ্ছে বড় সংখ্যা, একটি হচ্ছে পার্সেন্ট এবং আরেকটি ছোট সংখ্যা। প্রত্যেকটি অঙ্কেই কিন্তু একটি পার্সেন্ট থাকে, তাই না? দেখো এই অঙ্কে দেখো আমরা 3টি সংখ্যা দেখতে পাচ্ছি, এর মধ্যে একটি হচ্ছে পার্সেন্ট। এই অঙ্কে 3টি সংখ্যা দেখতে পাচ্ছি, এর মধ্যে একটি হচ্ছে পার্সেন্ট, তাই না? এই অঙ্কেও 3টি সংখ্যা আমরা দেখতে পাবো। একটি সংখ্যা এইখানে একটি সংখ্যা হবে এবং এইখানেও কিন্তু আরও একটি সংখ্যা দেখতে পাচ্ছি। এই 3টির মধ্যে একটি হচ্ছে পার্সেন্ট, তাই না? এই পার্সেন্ট ছাড়া বাকি যে 2টি সংখ্যা থাকে, এর মধ্যে একটি সংখ্যা থাকে ছোট, একটি সংখ্যা থাকে কিন্তু বড়, তাই না? দেখো এই সংখ্যাটি বড় এবং এই সংখ্যাটি কিন্তু ছোট। এই সংখ্যাটি ছোট, এই সংখ্যাটি কিন্তু বড়, তাই না? যখন বড় সংখ্যাটি আমাদের নির্ণয় করতে বলা হবে, যেমন দেখো এখানে কিন্তু আমাদের বড় সংখ্যাটি নির্ণয় করতে বলা হয়েছে যে 16 জন লোক হলো ড্যাশ জন লোকের 32%। মানে 16 জন লোক কতজন লোকের 32%। তাহলে এইখানে যে সংখ্যা হবে সেটি কিন্তু অবশ্যই 16-র চাইতে বড় হবে, তাই না? 16 জন লোক কতজন লোকের মধ্যে 32%, তার মানে এই সংখ্যাটি কিন্তু 16-র চাইতে অবশ্যই বড় হবে। যখন বড় সংখ্যাটি আমাদের নির্ণয় করতে বলা হবে, তখন আমরা যে কাজটি করব সেটি হচ্ছে, প্রথমে আমরা এই পার্সেন্টেজের এই যে পার্সেন্টেজটা, এটিকে আমরা প্রথমে ভেঙে লিখব, ঠিক আছে? এই 32% দ্বারা আমরা কি বুঝতে পারি? 32% দ্বারা কিন্তু আমরা বুঝতে পারি 100 ভাগের 32 ভাগ, তাই না? তাহলে আমরা কিন্তু বুঝতে পারি কি 100 ভাগের, আমরা বুঝতে পারি হচ্ছে 100 ভাগের 32 ভাগ, তাই না? 32% কিন্তু 100 ভাগের 32 ভাগ। তাহলে যখন আমাদের এখান থেকে বড় সংখ্যাটি নির্ণয় করতে বলা হবে, তখন কিন্তু শুরুতে আমরা এই পার্সেন্টটা একটু ভেঙে লিখব, ঠিক আছে? আমরা ভেঙে লিখলাম হচ্ছে 100-এর 32 এবং এরপরে এই যে সংখ্যাটি থাকে, এই সংখ্যাটিকে আমরা এই নিচে 100-র সঙ্গে গুণ করে দেব, ঠিক আছে? এটি কিন্তু আমাদের মনে রাখতে হবে। আমরা এটিকে 100-র সঙ্গে গুণ করে দেব। আমরা এই নিচে লিখব, গুণ দিয়ে লিখব হচ্ছে 100, নিচে আমরা যেহেতু এখানে 16 রয়েছে, আমরা কিন্তু এখানে গুণ দিয়ে লিখব 16,
ঠিক আছে, আমরা লিখে দেব 16। আচ্ছা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আবারও দেখো, যদি আমরা 2 নম্বর অঙ্কটি লক্ষ্য করি, এইখানেও কিন্তু আমরা দুটি সংখ্যা দেখতে পাচ্ছি পার্সেন্ট ছাড়া, তাই না? এইখানে কিন্তু আমরা ছোট সংখ্যাটি নির্ণয় করেছি। ছোট সংখ্যাটি নির্ণয়ের ক্ষেত্রে কিন্তু আমাদের এইভাবে করে নির্ণয় করতে হবে, তাই না? যেহেতু এখানে বলা হয়েছে 120 কিলোগ্রামের 20%, হ্যাঁ, তাহলে 120 কিলোগ্রামের 20% আমরা কীভাবে বের করব? 100 আমরা লিখলাম 120-এর 20%, 20%কে আমরা এইভাবে করে ভাঙালাম 100 ভাগের 20 ভাগ, তারপরে কিন্তু আমরা কাটাকাটি করেছি। এবং এখানে বলা হয়েছে কি 16 জন লোক হলো 1.5 জন লোকের 32%। তার মানে এখানে কিন্তু এই যে সংখ্যাটি হবে, কতজন লোকের 32%, এই যে সংখ্যাটি হবে এটি কিন্তু অবশ্যই 16 জনের চাইতে বড় হবে, তাই না? যখন আমরা বড় সংখ্যাটিকে নির্ণয় করব, তখন আমরা কি করব? শুরুতেই এই যে 32% রয়েছে, এই পার্সেন্টটাকে আমরা ভেঙে লিখব। আমরা ভেঙে লিখলাম 100 ভাগের 32 ভাগ। এবং আমরা কি করব? এই যে সংখ্যাটি থাকবে, এই সংখ্যাটিকে কিন্তু আমরা নিচে অর্থাৎ 100-র সঙ্গে গুণ করে দেব। ঠিক আছে, আমরা লিখে দিলাম গুণ 16। এখানে 16 রয়েছে, আমরা লিখলাম গুণ 16। এবার যদি আমরা কাটাকাটি করি, দেখো উপরে রয়েছে 32, নিচে রয়েছে 16 এবং এখানে রয়েছে 100। তাহলে কোন সংখ্যা দিয়ে আমরা কাটাকাটি করতে পারি উপরে নিচে? আমরা কিন্তু 32-এর সঙ্গে 16কে কাটতে পারি, তাই না? কারণ আমরা জানি 16 দ্বারাও 16কে কাটা যাবে, আবার 16 দ্বারা কিন্তু 32কেও কাটা যাবে। 16 দ্বারা যদি 16কে কাটি, কয়বার কাটা যাবে? একবার কাটা যাবে। আমরা জানি 16 একে 16। আবার 16 দ্বারাই যদি 32কে কাটি, কয়বার কাটা যাবে? আমরা জানি 16 দুগুণ 32, অর্থাৎ 2বার কাটা যাবে, তাই না? আচ্ছা, তাহলে আমরা এবার উপরে পাচ্ছি হচ্ছে 2, নিচে পাচ্ছি কিন্তু 100, এই পাশে কিন্তু আর কিছুই নেই। তাহলে 2 দ্বারা কিন্তু আমরা 100কে কাটতে পারি। আমরা 2 দ্বারা 100কে কতবার কাটতে পারি? আমরা কিন্তু 2 দ্বারা 100কে 50 বার ভাগ করতে পারি, তাই না? আচ্ছা, আমরা তাহলে এবারে কী করলাম? এই 2কে কেটে দিলাম। 2 দ্বারা আমরা এই যে 100কে যদি আমরা কাটি, তাহলে কত পাবো? আমরা জানি 50 দুগুণ 100, তাহলে আমরা পাবো হচ্ছে 50, তাই না? তাহলে দেখো আমরা এখানে কিন্তু পাচ্ছি শুধুমাত্র 50 গুণ 1, অর্থাৎ 50 একে 50। তার মানে আমরা কিন্তু এইখানে দেখো এই যে খালি ঘরটি, এই খালি ঘরের উত্তর কিন্তু বের করে ফেললাম, তাই না? এই খালি ঘরে আমরা লিখে দেব 50 জন। আমরা এখানে লিখে দেব হচ্ছে 50 জন, অর্থাৎ 16 জন লোক হলো 50 জন লোকের কত পার্সেন্ট? 32%। আশা করি এই অঙ্কগুলো তোমরা খুবই সহজে বুঝতে পেরেছো। এই অঙ্কগুলো কিন্তু সাধারণত এরকমই হয়। এই যে 3টি নিয়ম, এই 3টি নিয়মের বাইরে কিন্তু এই অঙ্কগুলো সাধারণত হয় না। ঠিক আছে, আশা করি সকলেই বুঝতে পেরেছো। এবারে যদি আমরা আরেকটু নিচে চলে যাই, দেখো এখানে 3 নম্বরে যদি আমরা লক্ষ্য করি, 3 নম্বরে বলা হয়েছে সখীপুর গ্রামের মোট জনসংখ্যা 1280 জন, তার মধ্যে 40% লোক শিক্ষিত। শিক্ষিত লোকের সংখ্যা নির্ণয় করো। আচ্ছা, আমরা যদি প্রশ্নটিকে আবারও একটু বোঝার চেষ্টা করি, এখানে কি বলা হয়েছে? সখীপুর গ্রামের লোক সংখ্যা, মোট জনসংখ্যা হচ্ছে 1280 জন, মানে সখীপুর গ্রামে মোট জনসংখ্যা রয়েছে 1280 জন। এখন এই 1280 জনের মধ্যে 40% লোক শিক্ষিত। হ্যাঁ, এবারে আমাদের বের করতে বলা হয়েছে শিক্ষিত লোকের সংখ্যা কত, বা শিক্ষিত লোকের সংখ্যা নির্ণয় করো। আমাদের এই যে 40% দেওয়া রয়েছে, এই 40% দ্বারা আমরা কি বুঝতে পারি? আমরা কিন্তু 40% দ্বারা বুঝতে পারি 100 জনের মধ্যে 40 জন শিক্ষিত লোক রয়েছে, তাই না? আচ্ছা, তাহলে আমাদের এবার বের করতে বলা হয়েছে যে শিক্ষিত লোকের সংখ্যা নির্ণয় করো। মানে এই যে 1280 জন রয়েছে, এই মোট 1280 জনের মধ্যে কতজন লোক শিক্ষিত রয়েছে? আমাদের কিন্তু বলা হয়েছে যে 100 জনের মধ্যে 40 জন লোক শিক্ষিত। 40% মানে কি? 40% মানে তো 100 ভাগের 40 ভাগ, মানে 100 জনের মধ্যে 40 জন যদি শিক্ষিত হয়, তাহলে 1280 জনের মধ্যে কতজন শিক্ষিত? এটিকে আমাদের কিভাবে করে বের করতে পারি? আমরা কিন্তু এটিকে খুব সহজেই বের করতে পারি, তাই না? আচ্ছা, আমরা এটিকে তাহলে সাজাবো কিভাবে? আমরা জানি যেটিকে বের করতে বলা হয় সেই সংখ্যাটিকে কিন্তু আমরা শেষে গিয়ে লিখি। আমাদের বলা হয়েছে শিক্ষিত লোকের সংখ্যা নির্ণয় করো, অর্থাৎ শিক্ষিত লোকের সংখ্যা। হ্যাঁ, এই লোকের সংখ্যাটাকে কিন্তু আমাদের শেষে গিয়ে লিখতে হবে, তাই না? শিক্ষিত লোকের সংখ্যা। তাহলে আমাদের যেহেতু বলা হয়েছে যে 40% লোক শিক্ষিত, তাহলে আমরা কিন্তু এটিকেই লিখবো শুরুতে। আমরা শুরুতে লিখবো হচ্ছে 100 জনের মধ্যে শিক্ষিত হচ্ছে 40 জন, তাই না? তারপরে আমরা বের করবো হচ্ছে 1 জনের মধ্যে কতজন শিক্ষিত, তারপরে বের করবো হচ্ছে 1280 জনের মধ্যে কতজন শিক্ষিত। তাহলে আমরা শুরুতে কি লিখবো? শুরুতে লিখবো হচ্ছে 100 জনের মধ্যে শিক্ষিত 40 জন। আমরা 3 নাম্বার দিয়ে লিখবো 100 জনের মধ্যে শিক্ষিত, তাই না? শিক্ষিত 100 জনের মধ্যে শিক্ষিত রয়েছে, আমরা লিখতে পারি রয়েছে, শিক্ষিত রয়েছে কতজন? আমাদেরকে কিন্তু বলা হয়েছে
40 জন, তাই না? আমাদের যেহেতু বলা হয়েছে 40%, 40% মানে কি 100 জনের মধ্যে শিক্ষিত 40 জন, তাই না? আচ্ছা, তাহলে আমরা যেহেতু 100 জনের মধ্যে দেখতে পাচ্ছি 40 জন শিক্ষিত, আমরা শুরুতে বের করবো কত জনের মধ্যে? শুরুতে কিন্তু আমরা বের করবো যে একজনের মধ্যে কতজন শিক্ষিত, তাই না? একজনের হিসেব বের করতে পারলে কিন্তু এরপরে আমরা 1280 জনের হিসেব খুব সহজেই বের করতে পারবো। আমরা লিখবো হচ্ছে একজনের মধ্যে শিক্ষিত রয়েছে। আচ্ছা, 100 জনের মধ্যে যে কজন শিক্ষিত রয়েছে, একজনের মধ্যে কি কম রয়েছে না বেশি রয়েছে? অবশ্যই কম রয়েছে, তাই না? তাহলে আমরা এবারে কী করবো? এই 40কে কিন্তু আমরা ভাগ করবো কত দ্বারা? 100 দ্বারা, তাই না? তাহলে আমরা এই 40কে লিখবো হচ্ছে উপরে এবং নিচে কিন্তু লিখবো হচ্ছে 100, শেষে জন রয়েছে আমরা জন লিখে দেবো। আচ্ছা, একজনের হিসেব যেহেতু আমরা পেয়েছি, তার মানে একজনের মধ্যে শিক্ষিত রয়েছে 100 ভাগের 40 জন, তাই না? তাহলে একজনের মধ্যে যদি এই কজন শিক্ষিত থাকে, আমাদের মোট জনসংখ্যা রয়েছে কতজন? মোট কিন্তু রয়েছে 1280 জন। তাহলে আমরা এখানে লিখতে পারি সুতরাং 1280 জনের মধ্যে শিক্ষিত রয়েছে। আচ্ছা, একজনের মধ্যে যে কজন শিক্ষিত রয়েছে 1280 জনের মধ্যে কি তার চাইতে কম শিক্ষিত রয়েছে না বেশি শিক্ষিত রয়েছে? অবশ্যই কিন্তু বেশি শিক্ষিত রয়েছে, তাই না? এবং এই যে 1280 গুণ বেশি কিন্তু শিক্ষিত রয়েছে, তাই না? যার কারণে আমরা কী করবো? এবারে এই সংখ্যার সঙ্গে এই 1280কে গুণ করে দেবো। দেখো আমরা এবারে কী করব? এখানে আগে ছিল হচ্ছে নিচে 100 এবং উপরে ছিল হচ্ছে 40। আমরা জানি এই সংখ্যাটিকে কোথায় গুণ করতে হয়? উপরের সংখ্যার সঙ্গেই কিন্তু গুণ করতে হয়। তাহলে 40-এর সঙ্গে কিন্তু আমরা গুণ করে দেব 1280, শেষে জন রয়েছে, আমরা শেষে জন লিখে দিলাম। এখন দেখো, যদি আমরা এখানে কাটাকাটি করি, দেখো এখানে 40-এর শূন্যের সঙ্গে এই শূন্যের সঙ্গে আমরা 100-র এই শূন্যকে কেটে দিলাম, তাহলে এখানে হয়ে গেল 4, এখানে হয়ে গেল 10। এরপরে দেখো এই শূন্যের সঙ্গে আমরা এই শূন্যকে কেটে দিলাম। আমাদের উপরে নিচে কাটলেই হবে, ঠিক আছে? উপরে এবং নিচে যে কোনো সংখ্যার সঙ্গে আমরা কাটলেই কিন্তু হবে। আমরা আবার উপরে উপরে কাটতে পারবো না, আবার নিচে নিচে কিন্তু কাটতে পারবো না, উপরে এবং নিচে কাটলেই হবে। আচ্ছা, যখন আমরা এই শূন্যের সঙ্গে এই শূন্যকে কেটে দিলাম, এখন কিন্তু এখানে শুধুমাত্র 1 রয়েছে। যেহেতু নিচে শুধুমাত্র 1 রয়েছে, এখন কিন্তু আমাদের আর হিসেব করার কিছু নেই। আমরা উপরে কি পাচ্ছি দেখি? আমরা পাচ্ছি 4 গুণ 128। তাহলে 4-এর সঙ্গে যদি 128কে গুণ করে দিই, তাহলেই কিন্তু পেয়ে যাব যে 1280 জনের মধ্যে কতজন শিক্ষিত লোক রয়েছে, তাই না? তাহলে আমরা যদি একটু আলাদা জায়গাতে গুণ করি, দেখো 128-এর সঙ্গে যদি আমরা 4কে গুণ করে দিই, আমরা যদি 4 দ্বারা প্রথমে 8কে গুণ করি তাহলে কত হয়? আমরা জানি 8 একে 8, 8 দুগুণ 16, 3 8 24, 4 8 32, তাই না? আমরা পাই হচ্ছে 4 8 32। দেখো এই 32-এ 2কে লিখলাম আমরা এইখানে, হাতে থাকে আমাদের হচ্ছে 3। এবারে 4 দ্বারা 2কে গুণ করলে হয় 4 দুগুণ 8, 8-এর সঙ্গে হাতের এই 3 মিলে হয়ে গেল কত? 8 এবং 3 মিলে কিন্তু হয়ে গেল 11, তাই না? তাহলে এই 11-র 1কে লিখলাম আমরা এইখানে, হাতে থাকে আমাদের এবারে আরও 1। আচ্ছা, এবারে 4-এর সঙ্গে 1কে গুণ করলে হয় 4 1 4। এই 4-এর সঙ্গে যদি আমরা হাতের 1কে যোগ করে দিই, 4 এবং হাতের এই 1 মিলে হয়ে যায় 5। তার মানে এখানে কিন্তু আমরা মোট পাচ্ছি 512, তাই না? আমরা এখানে একটু সমান চিহ্ন দিয়ে লিখতে পারি হচ্ছে 512, শেষে যেহেতু জন ছিল আমরা লিখে দিতে পারি জন। তাহলে দেখো এই হিসেবটি কিন্তু তোমরা একটু আলাদা জায়গাতে করবে, ঠিক আছে? এই যে আমাদের অঙ্কের জায়গাটা কিন্তু আমাদের পরিষ্কার রাখতে হবে। এই হিসেবটি আলাদা জায়গাতে আমরা করব। তাহলে এই যে 112 জন আমরা 512 জন আমরা পাচ্ছি, এটি দ্বারা আমরা কি বুঝতে পারি? এটি দ্বারা কিন্তু আমরা বুঝতে পারি এই 1280 জনের মধ্যে শিক্ষিত রয়েছে হচ্ছে 512 জন। এটি হচ্ছে কি আমাদের উত্তর। আমরা উত্তর দিয়ে লিখবো হচ্ছে 512 জন। দেখো এখানে প্রত্যেকটি অঙ্ক আমরা কত সহজে সমাধান করে ফেললাম। আশা করি আজকের প্রত্যেকটি অঙ্ক তোমরা খুবই সহজে এবং খুবই মজায় শিখতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজে তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।